হ্যালো, আজকে আমরা রিয়্যাক্টের দুনিয়ায় একটা ডুব দেব। দেখব কিভাবে এই অসাধারণ টুলটা দিয়ে দারুণ সব ওয়েব অ্যাপ্লিকেশন বানানো যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, একটা কথা ভাবুন তো, ছোটবেলায় লেগো ব্লক দিয়ে কে না খেলেছে? ওই যে ছোট ছোট রঙিন সব টুকরো একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে যা খুশি বানিয়ে ফেলার যে কি আনন্দ ছিল, মনে আছে? শুনতে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু রিয়্যাক্ট আসলে ঠিক ওই লেগো ব্লকের মতোই। আর আজকের এই আলোচনায় আমরা এটাই দেখব যে এত সহজ একটা আইডিয়া কিভাবে ওয়েব ডেভেলপমেন্টের পুরো দুনিয়াটাকেই চালাচ্ছে। তো চলুন রিয়্যাক্ট আর লেগো ব্লকের মধ্যেকার এই মিলটা আরেকটু কাছ থেকে দেখা যাক। দেখুন, যে কোনো রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের একেবারে মূল ভিত্তিটাই হলো এই কম্পোনেন্ট। একটা ওয়েব পেজে যা কিছু দেখা যায়, একটা বাটন, একটা মেনু, এমনকি একটা ছবি, সবই আসলে এক একটা কম্পোনেন্ট। রিয়্যাক্টের কাজই হলো এই ছোট ছোট ব্লক বা টুকরোগুলোকে একসাথে জুড়ে দিয়ে একটা সম্পূর্ণ ইউজার ইন্টারফেস মানে ইউআই তৈরি করা। কিন্তু এই কম্পোনেন্টগুলো কিন্তু শুধুই সাধারণ ব্লক না, প্রত্যেকটারই না একটা নিজস্ব পার্সোনালিটি বা ব্যক্তিত্ব আছে। চলুন তো দেখি এই ব্যক্তিত্বের ব্যাপারটা আসলে কি। টেকনিক্যালি বলতে গেলে একটা কম্পোনেন্ট হল ইউআই এর একটা স্বয়ংসম্পূর্ণ, স্বাধীন আর বারবার ব্যবহার করার মতো একটা অংশ। মানে সহজ কথায় এটা নিজের মধ্যেই একটা কমপ্লিট ইউনিট। প্রত্যেকটা কম্পোনেন্টের এই পার্সোনালিটির আসলে তিনটা ভাগ আছে। এক, তার নিজস্ব ডেটা, মানে সে কি তথ্য দেখাবে। দুই, তার নিজস্ব লজিক, মানে সে কিভাবে কাজ করবে। আর তিন, তার নিজস্ব চেহারা, অর্থাৎ তাকে দেখতে কেমন লাগবে। এই সব কিছু মিলেই একটা কম্পোনেন্টের আসল পরিচয়। বেশ, তো এই যে স্বাধীন, আলাদা আলাদা কম্পোনেন্টগুলো, এরা একসাথে কাজ করে কিভাবে? এখানেই একটা দারুণ সম্পর্ক তৈরি হয়, অনেকটা মা আর সন্তানের মতো। ব্যাপারটা খুব সহজ। একটা কম্পোনেন্টের ভেতরে আরেকটা কম্পোনেন্টকে বসিয়ে দেওয়া যায়, ঠিক যেমন একটা বড় লেগো ব্লকের উপর আরেকটা ছোট ব্লক বসানো হয়। প্রোগ্রামিংয়ের ভাষায় এই কাজটাকেই বলা হয় নেস্টিং। আর এই নেস্টিং থেকেই জন্ম নেয় প্যারেন্ট আর চাইল্ড কম্পোনেন্টের সম্পর্ক। খুবই সোজা, যে কম্পোনেন্টটা অন্য একটা কম্পোনেন্টকে নিজের ভেতরে জায়গা দেয় সে হলো প্যারেন্ট, আর যে কম্পোনেন্টটা ভেতরে থাকে সে হলো চাইল্ড। এই সহজ সম্পর্কের কারণেই কিন্তু একটা বড়সড় অ্যাপ্লিকেশনের পুরো স্ট্রাকচারটা বোঝাও অনেক সহজ হয়ে যায়। চলুন এবার রিয়্যাক্টের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটা নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো রিইউজেবিলিটি, মানে কোনো কিছুকে বারবার ব্যবহার করার ক্ষমতা। একটা উদাহরণ দেয়া যাক। ধরুন একটা ওয়েবসাইটে 10টা প্রশ্নের একটা লিস্ট বানাতে হবে। এখন প্রশ্ন হলো, এর জন্য কি 10 বার আলাদা করে একই কোড লিখতে হবে? একদমই না। এখানেই তো রিয়্যাক্টের আসল ম্যাজিক, আর এই ম্যাজিকটারই নাম হলো রিইউজেবিলিটি। কিভাবে কাজ করে এটা? খুবই সহজ। প্রথমে শুধু একটা প্রশ্নের জন্য একটা টেমপ্লেট বা ছাঁচ বানিয়ে নেওয়া হয়। এরপর প্রপস নামের একটা জিনিস ব্যবহার করে ওই একই ছাঁচে আলাদা আলাদা ডেটা, মানে আলাদা আলাদা প্রশ্ন আর উত্তর পাঠানো হয়। ব্যাস, একই কম্পোনেন্ট টেমপ্লেটকে যতবার খুশি ব্যবহার করা যায়, এতে সময় আর কোড দুটোই বাঁচে। তো এতক্ষণ আমরা যা যা জানলাম সেগুলোকে একসাথে করে এবার পুরো ছবিটা দেখার চেষ্টা করা যাক, কিভাবে এই ছোট ছোট টুকরোগুলো মিলে একটা বিশাল ব্যাপার তৈরি করে। রিয়্যাক্টকে বুঝতে হলে এই একটা কথা মনে রাখলেই চলবে। একটা বড় রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন আসলে একটা জিগজ পাজেলের মতো। এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট হলো ওই পাজেলের এক একটা টুকরো, আর প্রত্যেকটা টুকরোর যেমন একটা নিজস্ব আকৃতি থাকে, সেটা হলো কম্পোনেন্টের চেহারা বা অ্যাপিয়ারেন্স, এবং পাজেলে তার বসার জন্য একটা নির্দিষ্ট জায়গাও থাকে, সেটা হলো কম্পোনেন্টের লজিক। যখন এই সব টুকরো একদম ঠিকঠাকভাবে একসাথে মিলে যায়, তখনই আমাদের চোখের সামনে সম্পূর্ণ ছবিটা, মানে আমাদের ফাইনাল ইউআইটা ফুটে ওঠে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? যে কোনো বড় আর জটিল সমস্যাকে ছোট ছোট ম্যানেজ করার মতো অংশে ভাগ করে ফেলা। আর এভাবে ভাবলে যে কোনো কঠিন ওয়েবসাইট বানানো কি আগের থেকে অনেক বেশি সহজ মনে হচ্ছে না?